তো আজকে আমরা ফিলোসফি অফ জিওগ্রাফি এই অংশের ভূগোলের যে দ্বিবিভাগ রয়েছে, অর্থাৎ ভূগোলকে ঠিক কেমনভাবে আলোচনা করা উচিত সেটা নিয়ে যেমন দ্বন্দ্বগুলো রয়েছে, সেই দ্বন্দ্বগুলো নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন যে জ্ঞানবিজ্ঞানের শাখাগুলো রয়েছে, সেই শাখাতে আলোচনার কেন্দ্রে কিছু না কিছু বিষয় থাকে। তো যেমন যদি আমরা জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করি, সেখানে উদ্ভিদ বা প্রাণী তাদের জীবন নিয়ে আলোচনা করা হয়, তাদের সম্পর্কিত আলোচনাটা সেখানে করা হয়, বা উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল যাই বলি না কেন, উদ্ভিদ নিয়ে যেখানে বটানি আলোচনা সেখানে উদ্ভিদ নিয়ে করা হয়। তো এরকম স্পেসিফিক বিষয় রয়েছে। কিন্তু ভূগোলের ক্ষেত্রে ভূগোলে মধ্যে আমরা সমস্ত কিছুরই স্বাদ পাই, সমস্ত কিছুই রয়েছে ভূগোলের মধ্যে। ভূগোলের মধ্যে সমস্ত আলোচনা, কারণ ভূগোল মানেই হচ্ছে পৃথিবীর আলোচনা। পৃথিবীর আলোচনার মধ্যে সবটা আসে, সুতরাং ভূগোলের শাখারও শেষ সীমা পরিসীমা নেই। বর্তমানে আমরা যে শাখাগুলো একদমই কারেন্ট যে শাখা, যেমন মেডিকেল জিওগ্রাফি, তো মেডিকেল জিওগ্রাফির কি আলোচনার বিষয়বস্তু বলুন তো? ভূগোল নিয়ে পড়ে কি কেউ ডাক্তার হয়ে যাচ্ছে? বিষয়টা কি? বলতে পারবেন কেউ? দেখুন, মেডিকেল জিওগ্রাফি বিষয়টা হচ্ছে কোনো রোগ ঠিক কী কারণে, পরিবেশের কোন কারণে হচ্ছে সেটাকে খুঁজে বের করা। রোগটা কেন হলো, তার একটা পরিবেশগত কারণ থাকে, পারিপার্শ্বিক পরিবেশে, সেটাকে খুঁজে বের করা। তাহলে এটা একদমই নতুন একটা শাখা। তো এরকম অজস্র অসংখ্য শাখা ভূগোলের রয়েছে, এবং ঠিক এই কারণেই ভূগোলের আলোচ্য বিষয়বস্তুটা ঠিক কী হবে সেটা নিয়ে দ্বন্দ্ব, বা যেটাকে ডুয়ালিজম বলা হয়, দ্বৈতবাদ, সেটা দেখা যায়। তো কিছু কিছু দ্বিবিভাগ রয়েছে একেবারে সেই প্রাচীন সময় থেকেই। আমরা যদি দেখব যে হেরোডোটাস তিনি যখন লিখতেন, তার লেখার মধ্যে মানুষের কথা, মানব জাতি, নাগরিকদের কথা, তাদের প্রাকৃতিক পরিবেশ সমস্ত বলেছেন। স্ট্র্যাবো উনি বলেছেন বিভিন্ন আঞ্চলিক ডেসক্রিপশন বা বর্ণনা দেওয়ার কাজ করেছেন। টলেমি তিনি গাণিতিক ভূগোল নিয়ে আলোচনা করেছেন। তো ভূগোলের মধ্যে আমরা পরিবেশ নিয়ে বেশি আলোচনা করব নাকি মানুষ নিয়ে বেশি আলোচনা করব, ঠিক কোন বিষয়টা নিয়ে বেশি আলোচনা করব সেটা নিয়েই হচ্ছে একটা ডুয়ালিজম, একটা ডিকোটমি। তো ফিজিক্যাল ভার্সেস হিউম্যান জিওগ্রাফি। দেখুন, এই আলোচনাগুলো কোন ভৌগোলিক কিসের সমর্থক, এইগুলো কিন্তু একেবারে মনের মধ্যে গেঁথে নেবেন, ঠিক আছে? আমি বিভিন্ন চার্টের মধ্যে এগুলো দেব, তাতে করে আপনাদের সুবিধা হবে। কিন্তু পুরো ওভারঅল বিষয়টা আপনারা কিন্তু ক্লাসগুলো মিস করবেন না, বিশেষ করে জিওগ্রাফিক্যাল থট এবং প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, কারণ পরে রেকর্ডেড দেখে নিতে পারেন কোনো কারণে যদি মিস করে যান, কিন্তু লাইভে থাকাটাই বেটার হবে। তো ফিজিক্যাল ভার্সেস হিউম্যান জিওগ্রাফি, যারা দেখুন গ্রিক আধুনিক যে ভূগোলের উৎপত্তি আমরা বলতে পারি, যদিও সেটা প্রাচীন যুগ ছিল, কিন্তু ভূগোল শাস্ত্র উৎপত্তি মূলত হচ্ছে গ্রিস দেশে।
তো সেটা আমরা এর আগে আলোচনা করেছি। এর মধ্যে আমরা দেখব এক একজন পণ্ডিত এক একটা বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। কেউ যেমন হেকাটিয়াস বলছেন প্রাকৃতিক ভূগোলের ওপর জোর দিচ্ছেন তিনি। হেরোডোটাস, স্ট্র্যাবো এইমাত্র আলোচনা করলাম, তারা মানবীয় বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, ভূগোলকে বিশ্লেষণ আমরা কিভাবে করব, দুটোর ক্ষেত্রেই কি একই ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করব? সমাজবিজ্ঞানকে বিশ্লেষণ করতে গেলে যে পদ্ধতি লাগে, সমাজবিজ্ঞানকে বিশ্লেষণ করতে গেলে যে পদ্ধতি লাগে, প্রাকৃতিক ভূগোলকে বিশ্লেষণ করতে গেলে তো সেই পদ্ধতি ব্যবহার করতে পারবো না আমরা। আবার একটা বিষয় কি, প্রাকৃতিক ভূগোলে বিভিন্ন সূত্র তৈরি করা সম্ভব। আমরা যদি বলি যে ঘূর্ণিভবন, তো ঘূর্ণিভবন তো সারা পৃথিবীতে সব জায়গাতে একই হয়, আমরা সেটার একটা সূত্র তৈরি করতেই পারি কিভাবে সেটা হচ্ছে। বা জলচক্র সারা পৃথিবীতে একই রকমভাবে হয়, তো তার একটা সাধারণ সূত্র তৈরি করা সম্ভব। কিন্তু প্রাকৃতিক ক্ষেত্রে এটা সম্ভব হলেও হিউম্যান জিওগ্রাফিতে তো এরকম হয় না। আমরা এরকম বলতে পারি না এত সহজে যে এই সমাজে এই ঘটনা ঘটছে বা এই সমাজের মানুষগুলো এরকম, তার মানে পৃথিবীর আর একটা কোনো জায়গাতে সেখানেও সেটা সিমিলার হবে, এরকম আমরা সহজে বলতে পারি না। তো সেইটাই হচ্ছে এখানে কিন্তু কী ধরনের নিয়মে আমরা ভূগোলকে আলোচনা করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো কোনটার আলোচনাটা ঠিক কেমন হবে সেইটা এখন, যদিও এই আমরা দ্বন্দ্বটা এখন ঐতিহাসিকভাবে আলোচনা করছি যে এই সময় থেকে ছিল এই সময় থেকে, কিন্তু প্রাচীনকালে তো এরকম দ্বন্দ্ব আবির্ভাব হয়নি যে এটাকে এরকমভাবেই করতে হবে, এটাকে এরকমভাবেই করতে হবে। এটা মোটামুটি মধ্যযুগ আধুনিক যুগের ভূগোলে একটা অংশ। যেমন 1650 নাগাদ ভেরেনিয়াস তিনি একটা বই লিখছেন, জিওগ্রাফিয়া জেনারেলিস। তিনি এই বইটা লিখছেন। তো এখানে তিনি প্রাকৃতিক আর মানবীয় ভূগোলের যে মূল পার্থক্য সেটা তিনি এখানে বলছেন। তাহলে এই বইটা কে লিখেছেন, কবে লিখেছেন, এর বিষয়বস্তু কী ছিল এটা আমাদের জানতে হবে, কারণ এটা একটা দিক নির্দেশক বই। এতদিন পর্যন্ত এগুলো ছিল, কিন্তু একেবারে স্পষ্টভাবে আমাদের চোখের সামনে তুলে ধরার মতো কেউ ছিলেন না। তো ভেরেনিয়াস সেটা করলেন এবং এই জিওগ্রাফিয়া জেনারেলিস্ট বইতে তিনি এটা তুলে ধরলেন। ইমানুয়েল কান্ট উনি প্রাকৃতিক ভূগোলের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। হামবোল্ট বিশ্বের বহু জায়গাতে ঘুরে বেরিয়েছেন, প্রাকৃতিক ভূগোলকে বেশি গুরুত্ব দিয়েছেন। আবার দেখব কার্ল রিটার, তার সমসাময়িক, তিনি কিন্তু আবার মানবীয় ভূগোলের উপর জোর দিয়েছেন। তো এরকম কে কোনটাকে সমর্থন করছেন সেটা আমাদের জানতে হবে। এবার আমরা যদি আরেকটু এগিয়ে যাই, ঊনবিংশ শতকের সময় যাই, সেখানে দেখব প্রাকৃতিক ভূগোলকে তখনও গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। এবং সেই সময় জিওমরফোলজি, ভূমিরূপ বিজ্ঞান, প্রাকৃতিক ভৌগোলিকরা এটা নিয়ে বেশি চর্চা করতেন। জিওমরফোলজি, এই জিওমরফোলজি শব্দটা কে ব্যবহার করেছিলেন বলতে পারবেন? জিওমরফোলজি এটা করছেন আলবার্ট পেঙ্ক। এই শব্দটা ব্যবহার করছেন। এবার
ভূতত্ত্ববিদ তিনি ছিলেন। কোপেন, ডেভিস, জেফারসন, ডকুচেভ এরা কিন্তু সবসময়তেই প্রাকৃতিক ভূগোলকে গুরুত্ব দিয়েছেন। এক একজন এক একটা বিষয়ের উদ্ভাবক আমরা বলি। র্যাডজেল, সেম্পেল এরা প্রকৃতিকে গুরুত্ব দিয়েছেন, যে মানুষের ওপরে কিন্তু প্রকৃতি আছে। তো সেম্পেলের একটা খুব বিখ্যাত উক্তি, এটা বলতে পারবেন কেউ? সেম্পেল কার শিষ্যা ছিলেন বলতে পারবেন? র্যাটজেলের শিষ্যা ছিলেন। ওই যে তিনি র্যাডজেলের, বলেছিলেন হ্যাঁ বলুন। ভূপৃষ্ঠকে ওই প্রাকৃতিক ফসল নাকি একটা বলেছিলেন না? হ্যাঁ, ম্যান ইজ দ্য প্রোডাক্ট প্রোডাক্ট অফ দ্য আর্থ। মানুষ হচ্ছে প্রকৃতির উৎপাদন। ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আর্থ। তো উনি একেবারেই ডিটারমিনিজমের সমর্থক ছিলেন, অর্থাৎ প্রকৃতি সবার উপরে, মানুষের ভূমিকা সেখানে একেবারেই নগণ্য। ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আর্থ, এই কথাটা উনি বলে, এর মধ্যে দিয়ে উনি এটাই বলতে চেয়েছেন, ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য আর্থ। এটা কে বলছেন? এটা বলছেন সেম্পল। তারপরে আবার দেখব আমরা হান্টিংটন। হান্টিংটন বলছেন যে আবহাওয়া জলবায়ুর কি প্রভাব রয়েছে মানব সভ্যতার উপরে, সেটা নিয়ে আলোচনা করেছেন। তা সেই প্রকৃতি নিয়ে আলোচনা। আবার এখানে আরেকটা টার্ম ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ফিজিওগ্রাফি। ফিজিওগ্রাফি এটা কে ব্যবহার করছেন শব্দটা? এটা ব্যবহার করেছেন হাক্সলে। এটাও আমরা ভূপ্রকৃতি বোঝাতে অনেক সময় দেখবেন আমরা এই শব্দটাকে ব্যবহার করি, ফিজিওগ্রাফি। তাহলে এইগুলো সমস্তটাই কিন্তু প্রকৃতিকে গুরুত্ব দিয়ে প্রকৃতির উপর আলোচনা। তো একটা সময় পর্যন্ত, বেশ দীর্ঘ সময়, যেখানে আমরা ভূগোল বলতে মূলত প্রাকৃতিক ভূগোলকেই আমরা বলতে, এখানে ভৌগোলিকদের কথা বলছি, প্রকৃতিকেই বোঝানো হতো। মানুষের সেখানে খুব একটা গুরুত্ব কিন্তু ছিল না। তো বর্তমানেও যদিও আমরা কিছু কিছু ভৌগোলিক পাই যারা প্রাকৃতিক ভূগোলকেই বেশি গুরুত্ব দিয়েছেন। মানবীয় ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলবো আমরা? বা যদি আমরা প্রথমে বলি যে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা কাকে বলবো? র্যাটজেল। ব্যাস। হ্যাঁ, র্যাডজেল হচ্ছেন, আমরা র্যাডজেলকে মানবীয় ভূগোলের ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি বলি, কিন্তু মূল মানবীয় ভূগোলের মূল প্রতিষ্ঠাতা আমরা বলি কিন্তু ভিদাল দ্য লাব্লাসকে। ভিদাল দ্য লাব্লাস। তো রিটার, র্যাডজেল এরা কিন্তু মানুষের কথা বলেছেন, যদিও র্যাডজেল ডিটারমিনিজমের সমর্থক ছিলেন, কিন্তু উনি মানুষের কথা বলেছেন। তো ভিদাল কিন্তু প্রাকৃতিক ভূগোলের দুর্বলতাগুলো তুলে ধরলেন।
এবং তিনি বলছেন কি একটা কালচারাল ল্যান্ডস্কেপ তৈরি করতে সেখানে কিন্তু পরিবেশের একটা গুরুত্ব নেই। তো এই কালচারাল ল্যান্ডস্কেপটা কি, সাংস্কৃতিক ভূদৃশ্যটা কি? একটা প্রাকৃতিক অঞ্চল যদি হয়, তাহলে সেটাকে, যেমন একটা ধরা যাক একটা জঙ্গল এলাকা, একটা পাহাড়ি অঞ্চল, আমরা সেটাকে একটা প্রাকৃতিক অঞ্চল বলতে পারি, সেটাকে আমরা ফিজিক্যাল ল্যান্ডস্কেপ বলতে পারি। কিন্তু কালচারাল ল্যান্ডস্কেপ, যেমন ধরুন মানুষ একটা শহর তৈরি করেছে, তো আমরা দূর থেকে দেখছি ওইটা একটা শহর, তো সেটা পুরোপুরি একটা কালচারাল ল্যান্ডস্কেপ, সেখানে প্রকৃতির কোনো ভূমিকাই নেই। একটা শিল্পাঞ্চল তৈরি হয়েছে, সেখানে প্রকৃতির কোনো ভূমিকাই নেই। একটা কৃষিক্ষেত্র তৈরি হয়েছে, সেটাও তো মানুষ তৈরি করেছে। তাহলে এই সমস্তটাই হচ্ছে কালচারাল ল্যান্ডস্কেপ। তো বুঝতে পারছেন ব্যাপারটা, কালচারাল ল্যান্ডস্কেপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কালচারাল ল্যান্ডস্কেপ। তো এটা মনে রাখবেন। এবার ভিদাল যখন এই সমস্ত বিষয় চর্চা করছেন, আমরা জানি তিনি পসিবিলিজম বিষয়টা তার পর থেকেই আরও বেশি গুরুত্ব পায়। তার যারা অনুসারী ছিলেন, আলবার্ট ডেম্যাঙ্গিয়ন, জেফারসন, আনুচিন, যা ব্রুন্স, এরা মানবীয় ভূগোলের চর্চা করে গেছেন, ভিদালের অনুসারী ছিলেন এবং মানবীয় ভূগোলকে তারা সমৃদ্ধ করে গেছেন। তাহলে কারা হলো ভিদাল অনুগামী? কারা? ডেমাঙ্গিয়ন, মার্ক জেফারসন, আনুচিন, যা ব্রোঞ্জ। ওকে, তাহলে এইগুলো কি করে মনে রাখবেন? আপনারা কিছু কি ভাবছেন মনে রাখার জন্য? এরা হচ্ছে মানবীয় ভূগোলের অনুসারী, হিউম্যান জিওগ্রাফি, এবং একই সাথে এরা কিন্তু পসিবিলিজমেরও অনুসারী ছিলেন। ঠিক আছে, পসিবিলিজম বা ডিটারমিনিজম, পসিবিলিজমটা আপনারা জানেন, এরপরে আমরা আলোচনা করব। তো এরা কিন্তু সেটারও অনুসারী ছিলেন। তো এদের আমাদের এক সূত্রে গাঁথতে হবে। কি করে মনে রাখবেন? ভিদাল, ঠিক আছে, ভিদালকে করে দিন কোদাল। আচ্ছা, আনুচিনকে করে দিন আলু। জেফারসনকে করে দিন জাফর। ডিম্যাঙ্গিয়ন থেকে ম্যাঙ্গো করে দিন, ম্যাঙ্গো খানিকটা আছে এর মধ্যে, আম। আর ব্রুন্স থেকে করে দিন শাখা, ব্রাঞ্চ, শাখা। এবার এইগুলোকে একসাথে নিয়ে চলে আসুন। জাফর নামে একটা ব্যক্তি, সে মাঠে কোদাল চালাচ্ছে, আলু চাষ করছে, আম চাষ করছে, আর শাখায় শাখায় আম, আলু এসব ফলেছে। এবার দেখুন মনে থাকছে কি না। জাফর থেকে জেফারসন, ঠিক আছে, ম্যাঙ্গো থেকে ডিমাঙ্গিয়ন, আলু থেকে আনুচিন, ব্রাঞ্চ থেকে শাখা,
ভিদাল থেকে কোদাল। ঠিক আছে, মনে থাকবে? হ্যাঁ স্যার। তাহলে স্যার হ্যাঁ বলুন। বলছি এখনই কি এটা বানালেন, দারুণ হয়েছে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই মনে হলো যে এটা এরকম করা যেতে পারে। তো আপনারাও পড়ার সময়তে একটু মানে, যেহেতু দেখুন ব্রেনে তো প্রচুর চাপ পড়ছে এই মুহূর্তে, যা পরিস্থিতি সেটা ব্রেনে যথেষ্ট প্রেশার পড়ছে। তো যখনই পড়বেন কোনো যে কোনো না যে কোনোভাবে, হয় কোনো ছবি তৈরি করে নিন, কোনো হাস্যকর যাই হোক কিছু, এমন কিছুর সাথে কানেক্ট করে রাখবেন যাতে করে এটা মনে রাখা সম্ভব হয়। ঠিক আছে, এবার ধরুন এই পুরো বিষয়টাকে, এটা তো একটা হলো, এই বিষয়টাকে আমাদের কিন্তু হিউম্যান জিওগ্রাফির সাথে কানেক্ট, তাহলে হিউম্যান জিওগ্রাফির সমর্থক কারা কারা যখনই আসবে তখন কিন্তু আমাদের এই পুরো বিষয়টাকে ভাবতে হবে যে জাফর মাঠে গেছে, সে কোদাল দিয়ে ডিমাঙ্গিয়ন, আনুচিন, আলু, ব্রাঞ্চ, শাখা এই ফলাচ্ছে, জাফর থেকে জেফারসন। তাহলে এটা দু চারবার যদি একটু রিপিট করে নেন দেখবেন এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকছে না। ঠিক আছে, পুরো জিওগ্রাফিক্যাল থটটাকে এভাবেই মনে রাখতে হবে। কিছু আছে কনসেপ্ট, কনসেপ্টগুলো আমি বলে দেব। ঠিক আছে, একদম ছোট করে শর্ট করে, যে হ্যাঁ এই জিনিসটা এটা, যখনই কিছু কনসেপ্ট আসবে সাথে সাথে কিন্তু আপনাদের মনের মধ্যে সেই ছবিটা ঘুরবে যে হ্যাঁ এইটা, এর মানে হচ্ছে এটা। যেমন ধরুন আপনাদের স্পেস নিয়ে বলেছিলাম, কালচারাল স্পেস, কালচারাল ল্যান্ডস্কেপ, স্পেসের ব্যাপারটা আমি বলেছিলাম সেটা নিয়ে। তো আমি জানি না সেটা আপনাদের মনে আছে কি না, কিন্তু এই এই কিছু কিছু টার্ম আছে, যেমন ধরুন বিহেভিয়ারালিজম, পজিটিভিজম, এই যে এক একটা বিষয় যেই মাত্র শুনবেন সাথে সাথে আপনাদের একটা কিছু কানেক্ট করে নিতে হবে মস্তিষ্কে যে হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে এটা। এবার তার সমর্থক কারা ছিল সেটা বিভিন্ন রকম ট্রিক্স করা, হ্যাঁ কোন সময় সেটা উৎপত্তি হলো, যেগুলো ইনফরমেশান আছে সেখানে আমরা এরকম কিছু বানিয়ে নেব যাতে করে সেটা মনে রাখা সম্ভব হয়। তাহলে এটা হলো। এবার মানবীয় ভূগোল যখন এলো তার মানে এরকম নয় যে প্রকৃতিকে আমরা অস্বীকার করে নিচ্ছি, প্রকৃতি ছাড়া তো ভাবা যায় না, মানুষ প্রকৃতির একটা অংশ, যেটা সিম্পল বলতে চেয়েছিলেন যে মানুষ তো প্রকৃতির একটা অংশ, সুতরাং প্রকৃতির ওপরে সে কী করে যাবে। কিন্তু পসিবিলিজমে যেটা বলতে চাওয়া হচ্ছে যে প্রকৃতিকে কিন্তু বেশ কিছু জায়গায় মানুষ পাল্টে ফেলছে, পরিবর্তন কিন্তু সে করে ফেলতে পারছে। সুতরাং মানুষকে আমরা কম ভাববো না, তারও একটা ভূমিকা সেখানে আছে। এটাই হচ্ছে মানবীয় ভূগোলের মূল বিষয়, তাকে আমরা নেগলেক্ট করতে পারি না। তো যাই হোক, হার্টসন যিনি শেষে বলছেন, তিনি কিন্তু প্রাকৃতিক ভূগোলের ওপরেই বেশি গুরুত্ব দিয়েছেন। তবে শেষে তিনি বলছেন এই এই যে দ্বিবিভাগ মানবীয় এবং প্রাকৃতিক ভূগোল, সেটা কিন্তু খুব বেশি এটার উপর গুরুত্ব দেওয়াটার প্রয়োজন নেই, কারণ এই দুটোই নিয়েই আমাদের চলতে হবে। আমরা যদি শুধু প্রাকৃতিক আলোচনা করি সেটা কখনোই একটা সম্পূর্ণ ভূগোল হলো না, আমরা যদি শুধু মানুষের কথা আলোচনা করি সেটারও কোনো ভূমিকা থাকছে না। দুটোকে নিয়েই আমাদের চলতে হবে এবং দুটোই কিন্তু যথেষ্ট মূল বিষয় আমরা বলতে পারি, দুটোই মূল বিষয়, কোনোটাকে আমরা বেশি গুরুত্ব দিতে পারি না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকে আসবো, সেটা হচ্ছে রিজিয়নাল আর সিস্টেমেটিক জিওগ্রাফি। কোনটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে, এটাও আর একটা দ্বিবিভাগ, এটাও একটা ডুয়ালিজম। তো এই বিষয়টা কি আপনাদের জানা আছে যে সিস্টেমেটিক জিওগ্রাফি মানে কি? রিজিওনাল জিওগ্রাফিটা আশা করছি বোঝেন আপনারা, বা যদি আপনারা বলতে চান যে কোন এর মানেটা কি। রিজিওনাল তো আঞ্চলিক ভূগোল, যেটা মানে কোনো একটা আম, স্থানের মানে অঞ্চল নিয়ে যেটা সমীক্ষা করা হয় বা আলোচনা করা হয় সেটাই আঞ্চলিক ভূগোলের বিষয়বস্তু।
আর সিস্টেমেটিকটা কি ওই নিয়মতান্ত্রিক? প্রণালীবদ্ধ হ্যাঁ হ্যাঁ, প্রণালীবদ্ধ। মানে ব্যাপারটা কি? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই কোনো একটা পার্টিকুলার ফেনোমেনা কারোর উপর কতটুকু প্রভাব ফেলছে, সেটাই না সিস্টেমেটিক জিওগ্রাফি? না সেটা আমরা মানে খুব বেশি পরিষ্কার হলো না ব্যাপারটা। ব্যাপারটা বলি, প্রণালী, সিস্টেম, যে জিনিসটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল দ্বারা সীমাবদ্ধ নয়, আমরা এমন একটা সিস্টেমের কথা বলছি, এমন একটা প্রণালীর কথা বলছি যেটা আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যেমন সত্যি, তেমন আমেরিকা, ইউরোপ, যেখানেই যাই না কেন আমরা সেটা কিন্তু একই রকম পাবো, একই রকমভাবে পাবো। এটা হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফি। রিজিওনাল জিওগ্রাফিতে কি হচ্ছে, আমরা পার্টিকুলার কোনো একটা অঞ্চলকে সমীক্ষা করে সেইটাকে বিশ্লেষণ করছি, সেইখানকার সব কিছু আলোচনা করছি আমরা। সেখানকার যেমন মানুষের কথা সেখানে আলোচনা করছি, সেখানে প্রাকৃতিক বিভিন্ন বিষয়, কালচারাল বিভিন্ন দিক, সেখানে মৃত্তিকা, জলবায়ু, সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেই পার্টিকুলার রিজিয়নের আলোচনা করছি। কিন্তু যখন আমরা এটাকে সিস্টেমেটিক হিসেবে জানছি, তখন কিন্তু আমরা কোনো অঞ্চলের কথা বলছি না, তখন আমরা এমন কথা বলছি যেটা সব অঞ্চলের ক্ষেত্রেই, সারা পৃথিবীর ক্ষেত্রেই সত্যি কথা, সারা পৃথিবীর ক্ষেত্রেই সেটা অ্যাকসেপ্টেবল, সব জায়গাতে সমান। যেটা একটু আগে আমি বলছিলাম যে সূত্র তৈরি করা, যেটা একটা মানে ভূগোলকে আমরা বিজ্ঞান বলবো নাকি সমাজবিজ্ঞান বলবো, সেইটা নিয়ে যখন আলোচনা হয়, বা ভূগোল কীভাবে বিজ্ঞানের একটা বিষয় হয়ে উঠল, সেটা যখন আলোচনা হয় তখন আমরা এই সূত্র তৈরির কথা বলি। সূত্র তৈরি মানে কি, আমরা কোনো একটা জিনিস দেখলাম, সেটাকে জেনারেলাইজেশন করছি, সেটা দেখে আমরা সেটাকে সাধারণীকরণ করছি। এই সিস্টেমেটিক ব্যাপারটা কিন্তু সেইটাই, যেটাকে আমরা সাধারণীকরণ করে নিচ্ছি, একটা সূত্র তৈরি করে নিচ্ছি যে এটা এখানে হচ্ছে মানে সব জায়গাতেই হবে। এইটাকে বলা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল, সিস্টেমেটিক ভূগোলকে আমরা সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করব, এটা একদল বলছেন। আর একদল বলছে না, আমরা কোনো সিস্টেম জানি না, আমরা কোনো একটা পার্টিকুলার অঞ্চলকে ধরে সেই অঞ্চলের সমস্তটা কিছু জানব। এইটা হচ্ছে রিজিয়নাল ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি। একটু আগে বলছিলাম যে সিস্টেমেটিক হলে কিন্তু ঠিক আছে, কিন্তু সেটা প্রাকৃতিক বিষয়তেই বেশি করা যায়, কিন্তু সামাজিক বিষয়ে খুব একটা সিস্টেমেটিক, বা যেটা আমরা হিউম্যান জিওগ্রাফির মধ্যে খুব একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা সেটা পারি না। কিছু জিনিস হয় কিন্তু সব জিনিস হয় না। তো যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এইটা একটা দ্বন্দ্ব ভৌগোলিকদের মধ্যে ছিল, যে কেউ বলছে আমরা ভূগোলকে এইভাবে করব, কেউ বলছে ভূগোলকে আমরা এইভাবে করব, এবং কারা কি বলেছে সেটা আমাদের জানতে হবে। মূল যারা প্রবক্তা, একজন হচ্ছেন হাডসন আর একজন হচ্ছেন স্কিফার। হাডসন স্কিফার ডিবেট, সেটা এইখান থেকে শুরু হয়, এই আলোচনার ক্ষেত্র থেকে শুরু হয়। তো অনেকটাই বেশি বৈজ্ঞানিক একটা পদ্ধতি, বুঝতেই পারছেন সিস্টেমেটিক জিওগ্রাফিটা অনেকটাই সায়েন্সের দিকে। এবার এই যে বিতর্কটা, এই বিতর্কের সূচনা কিভাবে হলো, ওই যে জিওগ্রাফিয়া জেনারেলিস গ্রন্থে তিনি দুটো আলোচনা করেছিলেন, সেইখান থেকেই এই বিতর্কের সূচনাটা আবার হচ্ছে। তিনি ওই জিওগ্রাফিয়া জেনারেলিসিস এইখানে আর একটা বিষয় বলেছেন, কি সেটা, একটা হচ্ছে জেনারেল বা যেটা ইউনিভার্সাল, আর একটা হচ্ছে স্পেশাল বা পার্টিকুলার।
স্পেশাল বা পার্টিকুলার। তো এখান থেকেই বুঝতে পাচ্ছেন জেনারেল ইউনিভার্সালটা হচ্ছে সিস্টেমেটিক, আর সোশ্যাল স্পেশাল বা পার্টিকুলার যেটা সেটা হচ্ছে রিজিওনাল জিওগ্রাফির কথা উনি বলেছেন। এবার কিছু জার্মান ভৌগোলিক ছিলেন, যেমন রিক্তোফেন তিনি এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করেছেন যে কিভাবে হওয়া উচিত, দুটো পদ্ধতির পার্থক্য নিয়ে আলোচনা করেছেন রিক্তোফেন। ভিদাল বলছেন কি, ভূগোলকে ভালো করে জানতে গেলে ভূপৃষ্ঠকে কতগুলো নির্দিষ্ট অঞ্চলে ভাগ করে জানাটাই ভালো। দেখুন ভিদাল এই কথা বলবেন কারণ ভিদাল মানবীয় ভূগোলের সমর্থক ছিলেন। তো মানবীয় ভূগোলের যারা সমর্থক তারা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে তারা খুব একটা আলোচনা করতে পারবেন না, তাদেরকে রিজিওনাল ওয়েতেই আলোচনা করতে হবে। তো ভিদাল এই কথা বলছেন। যা ব্রুন্স উনিও কিন্তু আঞ্চলিকের কথা বলছেন। কেন বলবেন? স্বাভাবিক, উনিও তো মানবীয় ভূগোলের সমর্থক, উনি মানবীয় ভূগোলের সমর্থক। সুতরাং যারা মানবীয় ভৌগোলিক তারা কিন্তু রিজিওনাল জিওগ্রাফিতেই ভরসা রাখবেন, তারা সিস্টেম তৈরি করতে যাবেন না। কারণ এখানে যে সিস্টেমটা খাটবে, আমাদের সমাজে যে সিস্টেমটা খাটবে সেটা ইউরোপীয় সমাজে সেই সিস্টেমটা কিন্তু খাটবে না, বা আবার অন্য জায়গাতে গেলে সেটা পাল্টে যাবে। মানুষের বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম মানুষ, কিন্তু প্রকৃতির নিয়মাবলীটা তো সেম, একই রকম প্রায়। যাই হোক, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, ওটার সাথে কিন্তু এটা কানেকশন রয়েছে। তো কার্ল ও শাওয়ার, ঠিক আছে, এই স্পেশাল পার্টিকুলার যেটা এটাই হচ্ছে রিজিওনাল। তো এখানে আরও কারা সমর্থক ছিলেন? ভিদালের কথা বললাম, ব্রুন্সের কথা বললাম, কার্ল ও শাওয়ার, রিচার্ড হার্টশোন, রবার্ট প্ল্যাট, তাহলে এরা হচ্ছেন ভূগোলকে রিজিওনাল হিসেবে আলোচনা করতে হবে এই কথা বলেছেন। আমেরিকার যারা ভৌগোলিক ছিলেন, উইলিয়াম মরিস ডেভিস, তিনি ভূগোলকে আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ উভয় পদ্ধতি হিসেবেই আলোচনা করা উচিত বলে তিনি মনে করতেন। পরবর্তীকালে রিচার্ড হার্টশন এবং অকারম্যান, আরেকজন ভৌগোলিক এডওয়ার্ড অকারম্যান, তারাও কিন্তু এই দ্বিবিভাগ নিয়ে আলোচনা করছেন। এবার এটা আরও বেশি মাথাচাড়া দিচ্ছে কখন? যখন হার্টশন একটা বই লিখছেন, দ্য নেচার অফ জিওগ্রাফি। হার্টশনের এটা খুব বিখ্যাত একটা বই, এটা অবশ্যই মনে রাখবেন। নেচার অফ জিওগ্রাফি। সেখানে তিনি এরিয়াল ডিফারেন্সিয়েশনের উপর জোর দিচ্ছেন। ঠিক আছে, এরিয়াল ডিফারেন্সিয়েশনটা কি এটা বলতে পারবেন? এরিয়াল ডিফারেন্সিয়েশন আঞ্চলিক পৃথকীকরণ, এটাও কিন্তু একটা আঞ্চলিকতারই বিষয়, যে কোনো একটা পার্টিকুলার অঞ্চল সেটা পার্শ্ববর্তী অঞ্চলের থেকে কোথায় আলাদা, কি তার বিশেষ বৈশিষ্ট্য যেটা দিয়ে তাকে আমরা অন্য জায়গার থেকে আলাদা করছি, এটাই হচ্ছে এরিয়াল ডিফারেন্সিয়েশন। যেহেতু হার্টশন একজন রিজিওনাল জিওগ্রাফার ছিলেন, স্বাভাবিকভাবে তিনি এই টার্মটা ব্যবহার করছেন। তার এই যে নেচার অফ জিওগ্রাফি বইতে তিনি এই কথাটাকে নিয়ে আসছেন।
অকারম্যানও কিন্তু তার সমর্থক ছিলেন, ঠিক আছে, এডওয়ার্ড অকারম্যান। এরপরে ভূগোল যত এগিয়েছে আরও 1940 দশক নাগাদ মূলত দেখা যাবে যে রিজিওনাল জিওগ্রাফারদেরই ভূমিকাটা অনেক বেশি গুরুত্ব পেত। এরপরে 1950-এর দশকের সময় থেকে আস্তে আস্তে ভূগোলে কিছু পরিবর্তন আসা শুরু হয়। কিভাবে শুরু হলো সেটা 1951 সাল নাগাদ কিমব্লে উনি একটা বই লিখছেন, দ্য ইনঅ্যাডিকুয়েসি অফ রিজিওনাল কনসেপ্ট, বা আঞ্চলিক ধারণার অসম্পূর্ণতা। আঞ্চলিক ধারণার অসম্পূর্ণতা লিখছেন। ইনঅ্যাডিকুয়েসি অফ রিজিওনাল কনসেপ্ট, অর্থাৎ আঞ্চলিক ভূগোলের যে দুর্বলতাগুলো তিনি সেটা তুলে ধরছেন। তো এটা দিয়ে একটা সমালোচনার সূত্রপাত হলো, এবং আরও বেশি এটা গুরুত্ব পেল কখন না 1953 নাগাদ স্কিফার যখন ময়দানে নামলেন। স্কিফার উনি অ্যানালস নামক পত্রিকাতে এক্সেপশনালিজম বা ব্যতিক্রমবাদ, এক্সেপশনালিজম ইন জিওগ্রাফি আ মেথোডোলজিক্যাল এক্সামিনেশন বলে একটা রচনা তিনি লিখছেন। অ্যানালস পত্রিকাতে এইটা লিখছেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এইটাই থেকেই কিন্তু হাডসন এবং স্কিফারের একটা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে। এই একটা লেখা বের করছে তো আরেকজন আর একটা লেখা বের করছে, সে একটা লেখা বের করছে তো একটা লেখা বের করছে। এই জিনিসটা এই 1953 পর থেকে শুরু হয়, যেটাকে আমরা হাডসন স্কিফার ডিবেট বলে জানি, যে ডিবেটটা এই রিজিওনাল ভার্সেস সিস্টেমেটিক জিওগ্রাফি মূল দ্বন্দ্বিক বিষয়। এদের লেখাতেই সেটা সবচেয়ে বেশি প্রচার পায়। তো কি লিখছেন উনি স্কিফার? উনি লিখছেন exceptionalism in geography methodological examination। তো কিমব্লে যেটা সূচনা করেছিলেন স্কিফার, সেটা আরও ব্যাপকভাবে অনেক দৃঢ়ভাবে তিনি সেই সমালোচনাটা রাখলেন। এবং এইখানেই, যদিও স্কিফার একজন অর্থনীতিবিদ ছিলেন, তো যাই হোক, তার এখানে এক্সেপশনালিজম বা ব্যতিক্রমবাদে তিনি বিশ্বাসী ছিলেন। এবং তিনি বলছেন কি, ভূগোলের উচিত হচ্ছে একটা প্রত্যক্ষবাদী বিজ্ঞানের সাহায্য নেওয়া। একটা বিজ্ঞান হিসেবে ভূগোল দাঁড়াবে, একটা ইন্টিগ্রেটিং সায়েন্স হবে, সংহতিকারী বিজ্ঞান, কারণ ভূগোলের মধ্যে সব আছে, সবকটা বিজ্ঞানের মধ্যে একটা সংহতি স্থাপন করবে, ইন্টিগ্রেটিং সায়েন্স হবে। তো ভূগোল শুধু ব্যাখ্যা করবে না, ভূগোল এক্সপ্লেনেশন শুধু দেবে না, ভূগোল কি করবে, সূত্র তৈরি করবে, লজ, কোনো পার্টিকুলার সূত্র, যেটা আমি প্রথমেই বলছিলাম সিস্টেমেটিক ওয়ে, তার মানে সেখানে সারা বিশ্বে যে নিয়মটা খাটে সেই সূত্রটা তৈরি করা, সেইটাকে বলা। এই সমস্ত লেখা তিনি তার এই এক্সেপশনালিজমের মধ্যে নিয়ে এলেন। তো স্কিফার এই লেখার পরে হাডসন কিন্তু তার আবার জবাব দিচ্ছেন। হাডসন 1955-তে, 58-তে, 59-এ তার রচনাতে লিখছেন। তো তিনি স্কিফারকে সমালোচনা করছেন। হাডসন যেটা লাস্ট লিখছেন 1959 নাগাদ,
তিনি বিভিন্ন রচনা লিখছেন, তার মধ্যে 59-এর রচনাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেটা হচ্ছে পার্সপেক্টিভ অন দ্য নেচার অফ জিওগ্রাফি। পার্সপেক্টিভ অন দ্য নেচার অফ জিওগ্রাফি, এখানে তিনি আঞ্চলিক এবং প্রণালীবদ্ধ এই বিতর্ক সেটাকে অনেক ডিটেলে আলোচনা করেন এবং সেখানে দৃঢ়ভাবে বলছেন মানুষের আবাসস্থল হিসেবে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানকে, তার চরিত্রকে বর্ণনা করা, ব্যাখ্যা করাই হচ্ছে ভূগোলের মূল কাজ। স্পেসিফিক কোনো একটা নির্দিষ্ট এলাকাকে, ভূগোল হচ্ছে মূলত ব্যাখ্যামূলক। তো এই ডিটেলে তিনি সেখানে বলতে গিয়ে বলছেন যে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সূত্র বৈজ্ঞানিক তৈরি করা যায়, কিন্তু ভূগোলে সেটা করা যায় না। ভৌগোলিকরা কিন্তু কোনো পার্টিকুলার এরকম সূত্র তৈরিতে তারা বিশ্বাসী নন, কারণ সেটা সম্ভব হয় না একটা জায়গার সূত্র অন্য সমস্ত জায়গাতে কাজে লাগানো। এবং বিজ্ঞানের আরও বেশি দক্ষতা প্রয়োজন, সেটা কিন্তু ভৌগোলিকদের প্রয়োজন নেই। ভৌগোলিকদের মূলত ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকাটাই প্রয়োজন। তো এই সমস্ত তিনি বলছেন। তো এটাই হচ্ছে হাডসন স্কিফার ডিবেট। এবার এর পরবর্তীকালে আরও বিভিন্ন ভৌগোলিকরা, স্কিফারের যারা উত্তরসূরি ছিলেন, স্কিফারের পরবর্তী যারা, তারা এটাকে চালিয়ে নিয়ে যান। যেমন তার মধ্যে উইলিয়াম বাঙ্গে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উইলিয়াম বাঙ্গে, ঠিক আছে, এটা মনে রাখবেন। স্কিফারকে কারা সমর্থন করছেন? স্কিফারকে সমর্থন করছেন উইলিয়াম বাঙ্গে। উইলিয়াম বাঙ্গে তিনি যে বইটা লিখছেন তার নাম হচ্ছে থিওরিটিক্যাল জিওগ্রাফি। বুঝতেই পাচ্ছেন নামটাই থিওরিটিক্যাল জিওগ্রাফি, তাত্ত্বিক ভূগোল। তিনি সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন জিওগ্রাফি ইজ অ্যান ইন্টিগ্রেটিং সায়েন্স, একটা সমন্বয়কারী বিজ্ঞান। তারপরে আবার ডেভিড হার্ভে তারপরে আবার কলম ধরেন। সেখানে তিনি স্কিফারকে সমর্থন করছেন। এরকম বিভিন্ন ভৌগোলিকরা বিভিন্নভাবে বিভিন্ন দলের হয়ে কথা বলেছেন। ঠিক আছে, তাহলে উইলিয়াম বাঙ্গের পরে ডেভিড হার্ভে। তিনি সমর্থন করছেন। তো এভাবে আমরা দেখব যে হাডসন স্কিফার ডিবেটটা এরকমভাবে চলছে। তো তাহলে 1950-এর দশকের পর কি রিজিওনাল জিওগ্রাফিটা আর গুরুত্ব পায়নি? সেরকম নয়। কিছু কিছু ভৌগোলিক আবার পুনর্বিবেচনা করেছেন। আঞ্চলিক বর্ণনাও কোথাও কোথাও প্রয়োজন আছে, শুধুমাত্র সূত্র তৈরি করা সব জায়গাতে সম্ভব নয়। তো এইটা এর মূল বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মূল বিষয়, মূল বক্তব্য। ওকে, তো এটা একটু পড়বেন, আমি এই পোর্শনটা দিয়ে দেবো আপনাদের। এরপরও আমাদের ডিটারমিনিজম পসিবিলিজম, যদিও আমি ছোটো করে আলোচনা করেছি এর মধ্যে ডিটারমিনিজম পসিবিলিজমের মূল বিষয়বস্তুটা, তো এটা চলবে। এবং তারপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, যে ভূগোলের বিভিন্ন যে অ্যাপ্রোচগুলো রয়েছে, নানান রকমের টার্ম সেখানে আসবে, সেগুলো আমি পরপর আলোচনা করব। আমি একদিন অন্তর অন্তর যেভাবে বলেছি সেভাবে করাবো। এবং এই সাথে সাথে প্র্যাকটিক্যাল জিওগ্রাফিটাও আমি কিন্তু এর সাথে শুরু করে দেব। তো আপনারা এটা কিন্তু চর্চাটা খুব ভালো করে চালিয়ে যাবেন এবং তার সাথে রিভিশন, টেস্ট দেয়া সবটাই আপনারা কিন্তু করবেন। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে কাজটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।